বেঙ্গালুরুর কোনো একটা নামিদামি রেস্তোরাঁয় ধরুন হঠাৎ রান্না বন্ধ হয়ে গেল। মানে গ্যাসের অভাবে? একদম তাই। রান্নাঘরের গ্যাস শেষ, রেস্তোরাঁ বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হলো। তো আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে এটা হয়তো শহরের সাধারণ কোনো লজিস্টিক্যাল সমস্যা। হ্যাঁ, সাধারণ মানুষ তো সেটাই ভাববে। ঠিক, কিন্তু এর আসল কারণটা যদি হাজার হাজার মাইল দূরে, মানে মধ্যপ্রাচ্যের আকাশে উড়ে যাওয়া কোনো মার্কিন মিসাইল হয়। বাপরে, শুনতে একেবারে সায়েন্স ফিকশন বা কোনো থ্রিলার সিনেমার প্লটের মতো লাগছে। তাই না? কিন্তু এটাই বাস্তব। গল্পজ্ঞান ইউটিউব সিরিজের ৫ম খণ্ডে আজ এমনই এক অবিশ্বাস্য বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে চলেছি আমরা। এবং এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে ভূগোলের বইয়ের শুকনো তথ্য আর প্রতিদিনের খবরের কাগজের জ্বলন্ত হেডলাইন একে অপরের সাথে তীব্র বেগে ধাক্কা খায়। আর সেটাই আজকের এই আলোচনার মূল লক্ষ্য। আমরা একটা বিশাল বড় সমীকরণ মেলাবো আজ। মানে ওই ভারতের বিশাল জনসংখ্যা, মাটির তলার খনিজ সম্পদ আর সমুদ্র বন্দরগুলোর ইকোসিস্টেম নিয়ে। হ্যাঁ, আগে ওই চমকপ্রদ ইকোসিস্টেমটা বুঝব, তারপর দেখব কিভাবে ২০২৬ সালের চলমান আমেরিকা-ইরান যুদ্ধ মানে এই পুরো সাজানো ইকোসিস্টেমটাকে এক লহমায় তছনছ করে দিচ্ছে। ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে চলেছে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই সমীকরণটা বুঝতে গেলে আমাদের শুরু করতে হবে সবচেয়ে বড় চলক দিয়ে, আর তা হলো দেশের মানুষ। ঠিক, মানে যে কোনো দেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তিই তো হলো তার মানুষ। হ্যাঁ, আমরা যদি ২০১১ সালের জনগণনা বা সেন্সাসের ডেটা দেখি। হ্যাঁ, ওই ১২১ কোটির ডেটাটা। হ্যাঁ, ১২১.০৮ কোটি মানুষ। মানে সংখ্যাটা শুধু মুখে বলে বিশালত্বটা ঠিক বোঝা যায় না। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৭.৫%। বাপরে, মানে গোটা পৃথিবীতে বসবাসকারী প্রতি ৬ জন মানুষের মধ্যে একজন ভারতীয়। একদম তাই। এই বিপুল পরিমাণ মানুষ মানে একটা বিশাল বড় উপভোক্তা শ্রেণী। কিন্তু এই জনসংখ্যার গ্রাফটা সবসময় কিন্তু এরকম রকেটের গতিতে উপরের দিকে ওঠেনি। ওঠেনি? মানে মাঝে কি কমে গিয়েছিল নাকি? হ্যাঁ, এখানে ইতিহাসের একটা অদ্ভুত বাঁক লুকিয়ে আছে। ১৯২১ সালকে ভারতের জনমিতির ইতিহাসে বলা হয় মহান বিভাজক বর্ষ বা ইয়ার অব দ্য গ্রেট ডিভাইড। আচ্ছা, কিন্তু কেন? কারণ ১৯১১ থেকে ১৯২১ সালের মধ্যে ভারতের জনসংখ্যা বাড়ার বদলে উল্টে কমে গিয়েছিল। জনসংখ্যা কমে গিয়েছিল। এর পেছনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কারণ ছিল। অবশ্যই, মূলত স্প্যানিশ ফ্লু মহামারী এবং দেশ জুড়ে ছড়িয়ে পড়া একাধিক ভয়ঙ্কর দুর্ভিক্ষের কারণে মৃত্যুহার এতটাই বেড়ে গিয়েছিল যে জন্মের হার তাকে ছাপিয়ে যেতে পারেনি। ও, মানে একটা পুরো দশকে জনসংখ্যা নেগেটিভে চলে গেছিল। হ্যাঁ, আর স্প্যানিশ ফ্লু সবচেয়ে বেশি আঘাত এনেছিল সমাজের কর্মক্ষম বয়সের মানুষদের উপর। তবে ওই ১৯২১ সালের পর থেকে ভারতের জনসংখ্যা আর কখনো পেছন ফিরে তাকায়নি। একটানা শুধু বেড়েই চলেছে। কিন্তু এই যে ১২ কোটি মানুষের কথা আমরা বলছি, এরা তো আর পুরো দেশে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে নেই, তাই না? একদমই না। জনঘনত্বের ডেটাগুলোর দিকে তাকালে আকাশ পাতাল তফাৎ চোখে পড়ে। ধরুন বিহারের মতো রাজ্যের কথা। গঙ্গার অববাহিকায় অবস্থিত বলে ওখানে জনঘনত্ব তো মারাত্মক। ঠিক বলেছেন, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে ১১০৬ জন মানুষ বাস করেন। ১ বর্গ কিলোমিটার জায়গায় ১১০৬ জন। বাপরে, মানে ওইটুকু জায়গার উপর থাকা মাটি, জল আর বাসস্থানের উপর কি সাংঘাতিক চাপ। একেবারে তাই। আবার অন্যদিকে দেখুন অরুণাচল প্রদেশ, পাহাড়ি আর দুর্গম এলাকা বলে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ১৭ জন মানুষ বাস করেন। মানে কোথায় ১০০০ জন আর কোথায় মাত্র ১৭ জন। এই ১৭ জন মানুষের কাছে সরকারের একটা স্বাস্থ্যকেন্দ্র বা বিদ্যুতের লাইন পৌঁছে দেওয়ার লজিস্টিক্যাল চ্যালেঞ্জটা তো বিশাল। হ্যাঁ, পাহাড়ি রাস্তার কারণে সেই খরচ কয়েক গুণ বেড়ে যায়। আবার নাগাল্যান্ডের তথ্যটা তো আরও অদ্ভুত। হ্যাঁ, নাগাল্যান্ডে কি হয়েছে? ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে সেখানে জনসংখ্যার বৃদ্ধির হার একেবারে নেতিবাচক, মানে -0.৬%। মাইনাস? কেন? তরুণ প্রজন্ম কি কাজের খোঁজে রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, প্রশাসনিক ডেটার অসামঞ্জস্য তো ছিলই, তার সাথে কর্মসংস্থানের অভাব একটা বড় কারণ। তবে জনমিতির কথা যখন উঠছেই, তখন কেরালা রাজ্যের একটা নির্দিষ্ট পরিসংখ্যান নিয়ে কথা না বললেই নয়। আমি বুঝতে পারছি আপনি কোন ডেটাটার কথা বলছেন। ওই শিশু লিঙ্গানুপাতের বিষয়টা, তাই তো? হ্যাঁ, এটা এমন একটা তথ্য যা যে কাউকে গভীরভাবে ভাবাবে।
কেরালায় সামগ্রিক লিঙ্গানুপাত দেশের মধ্যে অন্যতম সেরা, সাক্ষরতার হার সর্বোচ্চ। মানে সবাই শিক্ষিত সেখানে। ঠিক, কিন্তু 0 থেকে 6 বছর বয়সীদের মধ্যে শিশু লিঙ্গানুপাতের ডেটা বলছে প্রতি 1000 পুত্র সন্তান পিছু কন্যা সন্তানের সংখ্যা 927 থেকে কমে 919-এ এসে দাঁড়িয়েছে। এটা তো রীতিমতো মর্মান্তিক। মানে এত শিক্ষিত একটা রাজ্যে শিশু লিঙ্গানুপাত কমে যাচ্ছে। এটাই তো সবচেয়ে বড় সংকট। একটা খুব প্রচলিত ধারণা আছে যে আধুনিক শিক্ষা আর অর্থনৈতিক উন্নয়ন থাকলেই বুঝি পুরুষতান্ত্রিক মানসিকতা বদলে যায়। কেরালার এই ডেটা তো প্রমাণ করে দিচ্ছে যে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বরং উল্টে দেখা যাচ্ছে আধুনিক প্রযুক্তির চরম অপব্যবহার করা হচ্ছে। লিঙ্গ নির্ধারণকারী প্রযুক্তিগুলো ব্যবহার করে কন্যাভ্রূণ হত্যার মতো জঘন্য ঘটনা ঘটানো হচ্ছে। শিক্ষা এখানে প্রযুক্তিকে আশীর্বাদের বদলে মানে একটা অভিশাপ হিসেবে ব্যবহার করতে শিখিয়েছে। যাই হোক, এই যে এত বৈচিত্র্য, এত সমস্যা, ধরে নেওয়া যাক আমাদের এই 121 কোটি মানুষের দেশটা হলো একটা বিশাল, জটিল এবং চরম ক্ষুধার্ত ইঞ্জিন। ক্ষুধার্ত ইঞ্জিন, উপমাটা দারুণ। হ্যাঁ, কারণ এই ইঞ্জিন তো আর হাওয়ায় চলবে না। একে সচল রাখতে গেলে এত কোটি মানুষের জন্য বাড়ি বানাতে, রাস্তা বানাতে প্রচুর কাঁচামাল চাই। তো এই ইঞ্জিনের জ্বালানি কোথা থেকে আসছে? সেই জ্বালানি লুকিয়ে আছে আক্ষরিক অর্থেই মাটির নিচে, প্রকৃতির গুপ্তধন, মানে আমাদের খনিজ সম্পদ। আচ্ছা, মানে লোহা, কয়লা এসবের কথা বলছেন? হ্যাঁ, এই বিশাল ইঞ্জিনকে চালানোর প্রাথমিক উপাদান হল আয়রন অর বা লোহা। ছত্তিশগড়ের বাইলাডিলা এবং কর্ণাটকের খনিগুলো এর বড় উদাহরণ। কর্ণাটকের ওই খনিটার নাম যেন কি ছিল? কুদ্রে। হ্যাঁ, কুদ্রেমুখ। নামটা ভারী অদ্ভুত। হ্যাঁ, কন্নড় ভাষায় কুদ্রে মানে ঘোড়া আর মুখ মানে মুখ। পাহাড়ের চূড়াটা দূর থেকে দেখতে অনেকটা ঘোড়ার মুখের মতো। ও আচ্ছা, এই জন্যই এমন নাম। তো এই কুদ্রেমুখ বা বাইলাইডিলা থেকে অত্যন্ত উচ্চমানের লোহা উত্তোলিত হয়। তবে খনিজ সম্পদের ভৌগোলিক অবস্থানের সবচেয়ে মজাদার আর অদ্ভুত তথ্যটি লুকিয়ে আছে কর্ণাটকেরই বাবা বুদান পাহাড়ে। বাবা বুদান পাহাড়, প্রকৃতির কি দারুণ এক বৈপরীত্য সেখানে দেখা যায়, তাই না? ঠিক তাই। বাবা বুদান পাহাড় দেশজুড়ে বিখ্যাত তার সবুজ, স্নিগ্ধ কফির বাগানের জন্য। কিন্তু পাহাড়ের ওপরে যেখানে সুন্দর কফির বাগান, ঠিক তার নিচেই মাটির গভীরে লুকিয়ে আছে বক্সাইটের এক বিশাল ভাণ্ডার। বক্সাইট, যা থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয়। মানে পাহাড়ের ওপরে চলছে কৃষিকাজ আর কফি চাষ, আর নিচে অপেক্ষা করে আছে ভারী শিল্পের কাঁচামাল। প্রকৃতির এক অদ্ভুত ভারসাম্য। কিন্তু এই যে মাটির নিচ থেকে এত সম্পদ তুলে আনা হচ্ছে, তাকে তো আর ফেলে রাখলে চলবে না, বিদেশেও পাঠাতে হবে। আর ঠিক এখানেই আমাদের সমুদ্র বন্দরগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ বহির্বিশ্বের সাথে বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার তো এই বন্দরগুলোই। একদম। ভারতে 13টি প্রধান সমুদ্র বন্দর রয়েছে এবং এই বন্দরগুলোর ভৌগোলিক গঠন এক একটা ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়। যেমন ধরুন পূর্ব উপকূলের বিশাখাপত্তনম বন্দর। এটা তো ভারতের গভীরতম স্থলবেষ্টিত বা ল্যান্ডলকড পোর্ট, তাই না? হ্যাঁ, আর এই বন্দরটার প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থার কৌশলটা শুনলে যে কেউ অবাক হবে। ডলফিন নোজ বা ডলফিনের নাকের মতো দেখতে একটা বিশাল পাহাড় সমুদ্রের বুক থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই পাহাড়টাই তো সাইক্লোন থেকে বাঁচায় বন্দরটাকে। একদম ঠিক। বঙ্গোপসাগর থেকে যখন কোনো ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় ধেয়ে আসে, তখন সেটা সরাসরি বন্দরে আঘাত করতে পারে না। ওই ডলফিন নোজ পাহাড়ে ধাক্কা খেয়ে ঝড়ের গতিবেগ একেবারে দুর্বল হয়ে যায়। প্রকৃতির নিজস্ব একটা ঢাল বলতে পারেন। তবে গুজরাটের কান্ডালা বন্দরের মেকানিজমটা তো আবার সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, কান্ডালা হলো জোয়ার ভাটা নির্ভর, মানে টাইডাল পোর্ট। মানে বড় মালবাহী জাহাজগুলো চাইলেই যে কোনো সময় বন্দরে ঝুঁকতে পারে না। হ্যাঁ, তাহলে ঢোকে কি করে? জাহাজগুলোকে গভীর সমুদ্রে অপেক্ষা করতে হয়। যখন জোয়ার আসে আর জলের স্তর অনেকটা বেড়ে যায়, ঠিক তখনই এই বড় জাহাজগুলো বন্দরে ঢোকার সুযোগ পায়। নইলে জলের অভাবে জাহাজের তলা মাটির সাথে ঘষা খাওয়ার ঝুঁকি থাকে। আর এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা বন্দরের চিত্রটা তো আরও ভিন্ন। হ্যাঁ, কারণ এটি সমুদ্রের তীরে নয়, সমুদ্র থেকে বেশ কিছুটা ভেতরে হুগলি নদীর তীরে অবস্থিত একটা নদী বন্দর বা রিভারাইন পোর্ট। আর নদী বন্দর হওয়ার সবচেয়ে বড় সমস্যা তো হলো পলি।
ঠিক ধরেছেন। গঙ্গা হুগলি নদী প্রচুর পরিমাণে পলি বয়ে নিয়ে আসে, আর সেই পলি পরিষ্কার করার জন্য নিয়মিত ড্রেজিং করতে হয়। মানে বিশাল সব ড্রেজার জাহাজ দিন-রাত নদীর তলদেশ থেকে কাদা আর পলি তুলে পরিষ্কার করে, যাতে জাহাজের চলাচলের রাস্তা বন্ধ না হয়ে যায়। যখন কথা হচ্ছেই তখন গুজরাটের আলাং জাহাজ ভাঙার ইয়ার্ডের প্রসঙ্গটা তো চলেই আসে। আলাং পৃথিবীর সবচেয়ে বড় শিপ ব্রেকিং ইয়ার্ড। বিশ্বের বড় বড় বাতিল জাহাজগুলোকে এখানে এনে টুকরো টুকরো করা হয়। অর্থনীতিতে এর অবদান বিশাল, কারণ এখান থেকে প্রচুর পুনর্ব্যবহৃত ইস্পাত বা সেকেন্ডারি স্টিল পাওয়া যায়। কিন্তু এখানেই তো আমার একটা জোরালো প্রশ্ন আছে। মানে বাতিল জাহাজ থেকে সস্তায় ইস্পাত পাওয়া যাচ্ছে, এটা অর্থনীতির জন্য দারুণ, কিন্তু এর পেছনের প্রক্রিয়াটা কতটা ভয়ঙ্কর সেটা কেউ ভাবে? আপনি এই পরিবেশ দূষণ আর শ্রমিকদের কথা বলছেন তো? অবশ্যই। একটা বিশাল বড় জাহাজকে জোয়ারের সময় সৈকতে তুলে আনা হয়, তারপর ভাটা হলে জাহাজটা মাটিতে আটকে যায়, আর তখন হাজার হাজার শ্রমিক পিঁপড়ের মতো সেই জাহাজের ওপর ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, আর এই পুরনো জাহাজগুলোতে থাকা বিষাক্ত অ্যাসবেস্টস, সীসা সরাসরি সমুদ্রে মিশতে থাকে। পরিবেশ চরমভাবে দূষিত হচ্ছে, শ্রমিকদের স্বাস্থ্য বিপন্ন হচ্ছে। মানে অর্থনীতি আর আবেগের এই লড়াইয়ে আমরা কি প্রকৃতির সাথে এক নিষ্ঠুর রসিকতা করছি না? এটা একটা অত্যন্ত কঠিন এবং রূঢ় বাস্তব। একটা বিকাশশীল অর্থনীতিকে সবসময় এই ধরনের নৈতিক এবং পরিবেশগত দ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হয়। তো এতক্ষণ আমরা বুঝলাম যে আমাদের এই বিশাল জনসংখ্যাকে বাঁচাতে আর অর্থনীতিকে সচল রাখতে এই বন্দরগুলো কতটা জরুরি। কিন্তু কি হবে যদি বিশ্বের অন্যতম প্রধান শিপিং রুটটাই হঠাৎ করে রণক্ষেত্রে পরিণত হয়? আর ঠিক এই জায়গাতেই আমরা আজকের আলোচনার সবচেয়ে সংবেদনশীল অংশে প্রবেশ করছি, 2026 সালের জিওপলিটিক্যাল ভূমিকম্প, মানে আমেরিকা এবং ইরানের যুদ্ধ। তবে এই অংশে যাওয়ার আগে একটা বিষয় খুব পরিষ্কার করে নেওয়া দরকার। যারা আমাদের শুনছেন তাদের উদ্দেশ্যে জানাই, এই ভূ রাজনৈতিক সংঘাতে কে ঠিক আর কে ভুল, বা আমরা কোন পক্ষে, সেই বিতর্কে আমরা একদমই যাচ্ছি না। একদম স্পষ্ট। সোর্স মেটেরিয়ালে যে তথ্য দেওয়া আছে আমরা শুধু সেটাই নিরপেক্ষভাবে তুলে ধরছি। আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের মতাদর্শকে সমর্থন করছি না। ঠিক। আন্তর্জাতিক স্তরের এই সামরিক সংঘাত কিভাবে আমাদের অর্থনীতির উপর প্রভাব ফেলে, আমরা শুধু তার ডেটা বিশ্লেষণ করব। তো 28শে ফেব্রুয়ারি 2026 কি হয়েছিল সেদিন? সেদিন আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর এক ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা চালায়। লক্ষ্য ছিল পারমাণবিক কেন্দ্র আর সামরিক ঘাঁটি, কিন্তু পরিস্থিতি চরম আকার ধারণ করে একটা নির্দিষ্ট মৃত্যুর কারণে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যু, তাই তো? হ্যাঁ, এই হামলায় তিনি নিহত হন। এরপর তার ছেলে মোজতাবা খামেনেই দায়িত্ব নেন এবং ইরান এর তীব্র প্রত্যাঘাত করে। মানে যুদ্ধটা আরও ছড়িয়ে পড়ে। ঠিক। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এরকম মোট 9টি দেশে মার্কিন এবং ইসরায়েলি স্বার্থের ওপর ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। কিন্তু এখানে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক। আমাদের দেশের যে মানুষ প্রতিদিন সকালে উঠে বাসে ট্রেনে ঝুলে অফিসে যান, তিনি কেন হাজার মাইল দূরের এই যুদ্ধের খবর নিয়ে মাথা ঘামাবেন? এই প্রশ্নটাই তো সবচেয়ে জরুরি। ওই যে একটু আগে আপনি বললেন আমাদের দেশ একটা ক্ষুধার্ত ইঞ্জিন, সেই ইঞ্জিনের অন্যতম প্রধান খাদ্য হল জ্বালানি। আর এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। এই হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ তো পারস্য উপসাগর থেকে বেরোনোর একমাত্র সংকীর্ণ রাস্তা, তাই না? হ্যাঁ, এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র কয়েক মাইল চড়া। যখন এর আশেপাশে মিসাইল উঠতে থাকে তখন কোনো মালবাহী জাহাজ এই পথে যেতে সাহস পায় না। আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিশ্চয়ই বিমা করতে অস্বীকার করবে। একদম। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে $100 ছাড়িয়ে যায়। কিন্তু ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ শুধু তেল নয়, বিপদটা হলো এলপিজি বা রান্নার গ্যাসে। ভারত তো প্রচুর এলপিজি আমদানি করে। প্রচুর মানে মোট চাহিদার প্রায় 67%। আর এই আমদানিকৃত এলপিজির প্রায় 90%ই আসে কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েত থেকে। ওরে বাবা! আর এই সবকটি দেশ থেকেই জাহাজগুলোকে আসতে হয় ওই যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী পেরিয়ে। মানে আমাদের রান্নার গ্যাসের লাইফলাইনটাই যুদ্ধক্ষেত্রের মাঝখানে আটকে পড়েছিল। হ্যাঁ, আর এর ফলাফল মাটিতে নেমে আসতে বেশি সময় লাগেনি। মার্চ মাসের শুরুতে বেঙ্গালুরু, মুম্বাই এবং চেন্নাইতে এলপিজি সংকট চরমে পৌঁছায়।
বেঙ্গালুরুর অবস্থা তো আমি শুনেছি সবচেয়ে খারাপ ছিল। হ্যাঁ, মার্চ মাসের 10 তারিখে বেঙ্গালুরুর মাত্র 10% রেস্তোরাঁ তাদের গ্যাসের যোগান পেয়েছিল। একবার ভাবলে অবাক হতে হয়। একদিকে আমরা প্রযুক্তি দিয়ে বিশ্বজয় করছি, আর অন্যদিকে স্রেফ রান্নার গ্যাস না থাকায় বেঙ্গালুরুর আইটি কর্মীরা হয়তো বাড়িতে বসে মুড়ি বা শুকনো খাবার খাচ্ছেন। জোম্যাটো, সুইগির মতো ফুড ডেলিভারি অ্যাপগুলো তো প্রায় বন্ধই হয়ে গেছিল। রেস্তোরাঁর রান্নাঘরে তো আগুনই জ্বলছে না। সাধারণ মানুষের বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া তো দূর, রান্নার গ্যাস পেতে লম্বা ওয়েটিং লিস্ট তৈরি হয়েছিল। মানে 1000 মাইল দূরের একটা যুদ্ধ আমাদের সোজা রান্নাঘরে ঢুকে আঘাত করেছে। অর্থনীতিতে প্রতিদিন প্রায় 1200 থেকে 1300 কোটি টাকার ক্ষতি হচ্ছিল তখন। কিন্তু এই অন্ধকারের মধ্যেও তো একটা দারুণ ইতিবাচক খবর ছিল। 13ই মার্চ 2026-এর সেই কূটনৈতিক বিজয়ের গল্পটা। ঠিক বলেছেন। চরম উত্তেজনার মধ্যেও ভারত যেহেতু কোনো পক্ষের হয়ে যুদ্ধে অংশ নেয়নি, মানে একটা কড়া নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল, তাই ইরান একটা বিশেষ সিদ্ধান্ত নেয়। নিরপেক্ষতার পুরস্কার ইরান কি করল? ইরান ঘোষণা করে যে তারা শুধুমাত্র ভারতীয় পতাকাবাহী জাহাজ বা ভারতের বন্দরে আসা জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেবে। বাপরে, এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, আর এর ফলেই শিবালিক নামের একটি ভারতীয় জাহাজ প্রায় 40,000 মেট্রিক টন এলপিজি নিয়ে সফলভাবে ওই প্রণালী পার হয়ে আসে। 40,000 মেট্রিক টন রান্নার গ্যাস! একবার দৃশ্যটা কল্পনা করুন। আকাশে মিসাইল উঠছে, চারপাশ বারুদে ভরা, আর তার মাঝখান দিয়ে ভারতীয় নৌবাহিনী একটা বিশাল গ্যাস ভর্তি জাহাজকে পাহারা দিয়ে নিয়ে আসছে। শুধুমাত্র যাতে বেঙ্গালুরু বা মুম্বাইয়ের রেস্তোরাঁগুলোর চুলা আবার জ্বলে ওঠে। এটা ভারতের আন্তর্জাতিক কূটনীতির একটা মাস্টার স্ট্রোক। নিরপেক্ষ থেকে কিভাবে দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে হয়, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। কূটনীতি যখন কাজ করে তখন তা এভাবে সোজাসুজি সাধারণ মানুষের প্লেটের খাবার নিশ্চিত করে। তাহলে আজকের এই পুরো আলোচনার সারসংক্ষেপ কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম ভারতের বিশাল 121 কোটির জনমিতি দিয়ে। তারপর দেখলাম কিভাবে খনিজ সম্পদ আর সমুদ্র বন্দরগুলো সেই বিপুল মানুষের চাহিদা মেটাচ্ছে। আর সবশেষে দেখলাম কিভাবে 1000 মাইল দূরের একটা যুদ্ধ এই পুরো ইকোসিস্টেমটাকে নাড়িয়ে দিতে পারে, আবার কূটনীতি সেটাকে বাঁচিয়েও দিতে পারে। সবকিছু একটা অদৃশ্য সুতোয় গাঁথা। একদম। তবে আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে আমি যারা আমাদের শুনছেন তাদের জন্য একটা নতুন চিন্তার খোরাক দিতে চাই। অবশ্যই, বলুন। আজ আমরা দেখছি বিশাল জনসংখ্যা আর গ্লোবাল শিপিং রুটের ওপর আমাদের এই অসীম নির্ভরতা। কিন্তু আজ থেকে কয়েক দশক পর, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কারণে কারখানায় আর মানুষের পেশি শক্তির প্রয়োজন হবে না, বা ধরুন যখন সবুজ জ্বালানির কারণে এই এলপিজির প্রয়োজনই প্রায় ফুরিয়ে যাবে, ঠিক তখন কি হবে? তখন কি আমাদের এই বিশাল জনসংখ্যা আর এই সমুদ্রবন্দরগুলোর ভৌগোলিক গুরুত্ব চিরতরে হারিয়ে যাবে, নাকি এক সম্পূর্ণ নতুন পৃথিবী জন্ম নেবে? সত্যি তো এক অভাবনীয় প্রশ্ন। আজকের এই সম্পদগুলো কি আগামী দিনের বোঝায় পরিণত হবে? যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনাটি শুনলেন, আপনারা এই প্রশ্নটি নিয়ে একটু ভেবে দেখতে পারেন এবং আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আগামী খণ্ডে এমনই নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার হাজির হব। গল্পজ্ঞান সিরিজের 5ম খণ্ডের এই মজাদার এবং তথ্যবহুল আলোচনাটি আজ এখানেই অত্যন্ত উষ্ণতার সাথে শেষ করছি। ভালো থাকবেন এবং নতুন কিছু জানার আগ্রহ সব সময় বাঁচিয়ে রাখবেন।